সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা যারা 2026 সালের এনএমএমএস পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাথ পোর্শন থেকে আমি কিছু ক্লাস করাচ্ছিলাম। ফার্স্টের ক্লাসে আমরা কোডিং ডিকোডিং করেছি। আজকের তোমাদের দ্বিতীয় ক্লাস, এখানে আমি অ্যানালজির যে পার্টটা আছে সেই অ্যানালজি পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কী ধরনের প্রশ্ন আসে এখান থেকে, অ্যানালজি পার্টটা জিনিসটা কী সেটা সম্পর্কে তোমাদের একটু জেনে নিতে হবে। দেখো, প্রথমত আমি একেবারে ডাইরেক্ট প্রশ্নেই চলে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যানালজি জিনিসটা কি। এখানে যেমন দেখো সম্পর্ক দিয়েছে দেশ এবং রাজধানী। এখানে দেখো লেখা আছে যে নেপাল, আর এখানে আছে কাঠমান্ডু। ঠিক আছে, নেপাল দিয়ে এখানে দেখো একটা কোলন দেওয়া আছে, তারপরে কাঠমান্ডু লেখা আছে। তারপর দেখো এখানে ডবল কোলন আছে, তারপরে কি আছে ইটালি, আবার কোলন দিয়ে কি হবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে প্রথম যে নেপাল, নেপালের সাথে যদি কাঠমান্ডু সম্পর্কযুক্ত হয়, তাহলে এই যে ইটালি রয়েছে, সেই ইটালির সাথে নিচে যে চারটে অপশান আছে এই চারটের মধ্যে কোনটা একই রকমভাবে সম্পর্কিত। ঠিক আছে, এবার দেখো নেপালের যদি আমরা দেখি রাজধানী, নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। তাহলে আমাদের এই যে ইতালি আছে, ইতালির রাজধানী কি হবে, এটা আমাদের অ্যান্সার করতে হবে। এবার দেখো এই ইনফরমেশানগুলো তোমাকে জানতে হবে, তুমি যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার পারবে না। তো অ্যানালজি পোর্শনটা অনেকটা কিন্তু জিকের মতো, যেখানে তোমাকে কিছু কিছু জিনিস কিন্তু জানতে হবে, কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে। এক এক করে ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে বুঝতে পারবে। তাহলে ইতালির রাজধানী কি হবে? ইতালির রাজধানী হয়ে যাবে রোম। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। এবার বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, কারণ এইগুলো ছাড়াও তো আমাদের অপশানে যেগুলো অপশান আছে সেখান থেকেও দিতে পারে বা বাইরে থেকেও দিতে পারে। যেমন দেখো টোকিও, টোকিও কার রাজধানী সেটা যদি আমরা বলি, টোকিও হচ্ছে জাপানের রাজধানী। ঠিক আছে, জাপান। তারপরে দেখো আছে কি ওসলো, ওসলো কার রাজধানী? ওসলো হচ্ছে নরওয়ে, নরওয়ে। তারপর আছে দেখো মস্কো, মস্কো কার রাজধানী? মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। ঠিক আছে, প্রত্যেকটা অপশান আমরা ভালো করে চেক করব, তাহলে আমাদের প্রশ্ন দেখবে অনেক প্রশ্ন হয়ে যাবে। একটা প্রশ্ন করতে গিয়ে আমরা কিন্তু চারটে প্রশ্ন সলভ করে নেব। ঠিক আছে, তাহলে নেপালের রাজধানী কাঠমান্ডু, তাহলে ইতালির রাজধানী হবে রোম, আর টোকিও হচ্ছে জাপানের রাজধানী, ওসলো হচ্ছে নরওয়ের রাজধানী, আর মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। নেক্সট দেখো, পরের প্রশ্ন দিয়েছে জাপান, টোকিও। জাপানের রাজধানী কি হয়? টোকিও। তাহলে ফ্রান্সের সাথে কি সম্পর্ক যুক্ত হবে? তাহলে ফ্রান্সের রাজধানী কি হবে? ফ্রান্সের রাজধানী হবে প্যারিস। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। বাকি অপশানগুলো আমরা দেখে নিই। বেজিং, বেজিং কার রাজধানী? বেজিং হচ্ছে চীনের রাজধানী। টোকিও তো আমাদের হয়ে গেল জাপানের রাজধানী, আর দিল্লি বা নিউ দিল্লি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ভারতের রাজধানী। নেক্সট দেখো লিবিয়া, ত্রিপলি। লিবিয়া কি আছে? যদি লিবিয়া ত্রিপলি হয় তাহলে পাকিস্তান কি হবে? এখন এই যে লিবিয়া, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি। ঠিক আছে, লিবিয়ার রাজধানী কি? ত্রিপলি। তাহলে পাকিস্তানের রাজধানী কি হবে? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ওকে, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এবার দেখো ফার্স্টের অপশানটা দিয়েছে বাংলাদেশ, তো এটা তো আমাদের রাজধানী দেওয়ার কথা, কিন্তু দেশের নাম দিয়ে দিয়েছে। তো বাংলাদেশের রাজধানী কি? সেটা হচ্ছে ঢাকা, ঢাকা। আচ্ছা কলম্বো, কলম্বো কোথাকার রাজধানী? কলম্বো হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বো হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কার রাজধানী। কাবুল, কাবুল কোথাকার রাজধানী? কাবুল হচ্ছে আফগানিস্তান, কাবুল হচ্ছে আফগানিস্তান। ওকে, আফগানিস্তান, আফগানিস্তান। নেক্সট দেখো বলছে আফগানিস্তান যদি কাবুল হয়, যদি আফগানিস্তান কাবুল হয় তাহলে শ্রীলঙ্কা কি হবে? এক্ষুনি তোমাদের আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আফগানিস্তান তো কাবুল, আর শ্রীলঙ্কার রাজধানী কি হবে? কলম্বো। শ্রীলঙ্কার রাজধানী হবে কলম্বো, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এবার দেখো থিম্পু কার রাজধানী? থিম্পু, থিম্পু হচ্ছে নেপালের রাজধানী, নেপালের রাজধানী হচ্ছে থিম্পু। বেজিং কি বললাম? বেজিং হলো চীনের রাজধানী। আর আছে ক্যানবেরা। আচ্ছা ক্যানবেরা হচ্ছে কার রাজধানী? এটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ঠিক আছে, নেক্সট দেখো তো
এটা একটা পোর্শন যেটা আমাদের দেশ এবং রাজধানী সম্পর্কে দিয়েছে, অ্যানালজির একটা পার্ট যেখানে দেশের সাথে রাজধানীর সম্পর্ক দিয়েছিল। এবার দেখো এখানে আমাদের সেকেন্ড পার্টে কী দেওয়া আছে যে রাজ্য এবং রাজধানী, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যের যে রাজধানীগুলো রয়েছে, মানে কোন রাজ্যের কোন রাজধানী সেই সম্পর্কে দিয়েছে। দেখো বর্তমান ভারতবর্ষে টোটাল 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো তোমাদের এই যে 28টা রাজ্য এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু এগুলোর প্রত্যেকটা রাজধানী কিন্তু তোমাদের মুখস্থ থাকাটা জরুরি, ঠিক আছে? কারণ এই পোর্শন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বিগত বছরেও এসেছিল, তো এখান থেকে দিয়ে থাকে। তোমাদের এখানে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের যে রাজধানী সেটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে বলছে বিহারের সাথে যদি পাটনা সম্পর্কযুক্ত হয় তাহলে ঝাড়খণ্ডের সাথে কোনটি সম্পর্কযুক্ত হবে? তাহলে বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী হচ্ছে পাটনা। তাহলে ঝাড়খণ্ডের রাজধানী কি হবে? ঝাড়খণ্ডের হবে রাঁচি। ঝাড়খণ্ডের হবে রাঁচি, ঠিক আছে? এবার দেখো কলকাতা কার রাজধানী? আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। ব্যাঙ্গালোর কার রাজধানী? ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানী। কর্ণাটকের রাজধানী। জয়পুর, জয়পুর কার রাজধানী? এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের জন্য এটা রাখছি। জয়পুর কার রাজধানী? নেক্সট দেখো, বাবা এখানে পেয়ে যাচ্ছি। দেখো রাজস্থানের রাজধানী কি হবে? রাজস্থানের সাথে যদি জয়পুর সম্পর্ক যুক্ত হয় তাহলে আসামের রাজধানী কি হবে? তাহলে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। তাহলে আসামের রাজধানী কি হবে? আসামের অপশানগুলো দেখো, গুয়াহাটি, গ্যাংটক, শিলং নাকি দিশপুর। দেখো এই প্রশ্নটা অধিকাংশ ছেলেমেয়েরা অনেকেই ভুল করে বসে। কারণ কি, দেখো এখানে এই যে গুয়াহাটি আছে আর হচ্ছে দিশপুর আছে, এর মধ্যে এই যে গুয়াহাটি এটা কিন্তু আসামে অবস্থিত, কিন্তু গুয়াহাটি হচ্ছে একটা শহর বলতে পারো, মানে আসামের একটা গুরুত্বপূর্ণ শহর, ঠিক আছে? আর আসামের রাজধানী যদি দেখি আমরা, আসামের রাজধানী হচ্ছে দিশপুর, ঠিক আছে? আসামের রাজধানী কি? দিশপুর। আচ্ছা বাকি যে অপশানগুলো আছে দেখে নিই আমরা। গ্যাংটক কার রাজধানী? গ্যাংটক কার রাজধানী? এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আগেরটা তো আমরা অ্যান্সার পেয়ে গেছি। গ্যাংটক কার রাজধানী? আর শিলং কার রাজধানী? শিলংটা কার রাজধানী? এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। নেক্সট দেখো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। তাহলে গুজরাটের রাজধানী কি হবে? তাহলে উত্তরপ্রদেশের সাথে লখনৌ সম্পর্কযুক্ত, তার মানে কি আমরা জানি এটা রাজধানী। তাহলে গুজরাটের কি হবে? গুজরাটের অপশানগুলো দেখো, ছত্তিশগড়, চেন্নাই, বেঙ্গালুরু নাকি গান্ধীনগর। তো গুজরাটের তো গান্ধীনগর হবে, ঠিক আছে? গান্ধীনগর হয়ে যাবে। আর ছত্তিশগড় তো একটা রাজ্য, এটা তো রাজধানী নয়। আর ছত্তিশগড়ের রাজধানী কি বলো? তারপরে দেখো কি বললাম, ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। রায়পুর। বেঙ্গালুরু, বেঙ্গালুরু কার রাজধানী? এটা হচ্ছে কর্ণাটকের রাজধানী। কর্ণাটকের রাজধানী। চেন্নাই কার রাজধানী? চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী, ঠিক আছে? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। আর গুজরাটের হচ্ছে গান্ধীনগর। এরপর দেখো মধ্যপ্রদেশের হচ্ছে ভূপাল। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভূপাল। তাহলে কর্ণাটক, কর্ণাটক কার রাজধানী? মানে কর্ণাটকের রাজধানী কি হবে? বেঙ্গালুরু। অনেকবার বলেছি কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। এবার দেখো তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কার রাজধানী? এটা হচ্ছে কেরলের রাজধানী। কেরলের রাজধানী। এরপর দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কার রাজধানী? এটা হবে তেলেঙ্গানার রাজধানী, ঠিক আছে? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আর সিমলা যেটা রয়েছে এটা হচ্ছে হিমাচল প্রদেশ, এইচপি। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। এবার দেখো এখানে এই যে হায়দ্রাবাদটা হচ্ছে তেলেঙ্গানার রাজধানী, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙেই কিন্তু তেলেঙ্গানা তৈরি হয়েছে। তো অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। অমরাবতী। আগে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ ছিল, কিন্তু এখন হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে অমরাবতী, এবং তেলেঙ্গানার রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ। এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট দেখো বিভিন্ন তাহলে দেশ এবং মুদ্রা সম্পর্কে যদি আমাদের দিয়ে থাকে, যেমন ধরো এই যে মিশর আছে, মিশরের সাথে দিয়েছে ইজিপশিয়ান পাউন্ড, অর্থাৎ মিশরের যে মুদ্রা সেটাকে বলা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড। তাহলে গ্রেট ব্রিটেনের যে মুদ্রা সেটাকে কি বলা হয়? অপশান দেখো, পাউন্ড, লিরা, দিনার নাকি রুপি। তো গ্রেট ব্রিটেনের ক্ষেত্রেও পাউন্ড বলা হয়, এটা মাথায় রাখবে। ব্রিটেন
অর্থাৎ যে ব্রিটিশ তাদের হচ্ছে পাউন্ড, মুদ্রার নাম হচ্ছে পাউন্ড, যেমন ভারতের হচ্ছে রুপি। ঠিক আছে, নেক্সট দেখো বাংলাদেশের হচ্ছে টাকা, বাংলাদেশের যে টাকাকে টাকা বলে, আর জাপানের যে টাকা সেটাকে কি বলা হয়? অপশান আছে ডলার, রিয়েল, ইয়েন নাকি পাউন্ড। তো এটা কি হবে? অ্যান্সার হবে ইয়েন। মনে রেখে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট যে জাপানের যে মুদ্রা সেটাকে বলা হচ্ছে ইয়েন। আর পাউন্ড আমরা এইমাত্র পেলাম যে পাউন্ড হচ্ছে ব্রিটেনের মুদ্রা। নেক্সট দেখো ইরাকের হচ্ছে ইরাকি দিনার, ইরাকের হচ্ছে ইরাকি দিনার, তাহলে ইরানের কি হবে? দেখো ইরাক আর ইরান কিন্তু আলাদা, ইরাকের হচ্ছে ইরাকি দিনার, আর ইরানের কি হবে? ইরানের হয়ে যাবে ইরানিয়ান রিয়েল। ঠিক আছে, ইরানিয়ান রিয়েল, এটা মাথায় রাখবে। তাহলে ইরাকের হচ্ছে ইরাকিয়ার দিনার, দিনার, আর ইরানের হচ্ছে ইরানিয়ান রিয়েল। দেখো আগের যে অপশানগুলো আছে, এই যে রিয়েল, ডলার, এগুলো কিন্তু বিভিন্ন দেশে ইউজ করা হয়। ঠিক আছে, সেগুলো বিভিন্ন রকম নাম নিয়ে কিন্তু মানে জাস্ট আগে হয়তো দেশের নাম দিয়ে তারপরে সেখানকার রিয়াল এরকম দেওয়া থাকে, যেমন এই যে ইরানিয়ান রিয়াল। পরেরটা দেখো নেপালের হচ্ছে নেপালিজ রুপি। হ্যাঁ, নেপালের মানে আমাদের আমাদের ইন্ডিয়ারও রুপি, নেপালেরও রুপি, কিন্তু নেপালেরটাকে বলে নেপালিজ রুপি। নেদারল্যান্ডের তাহলে কি হবে? নেদারল্যান্ডের ক্ষেত্রে কি হবে? অপশান দেখো ডলার, পাউন্ড, ইউরো নাকি লিরা। এটা হয়ে যাবে ইউরো। ঠিক আছে, তো ইউরোপিয়ান অনেক কান্ট্রির আছে ইউরো, তো এগুলো বিভিন্ন এরকম রয়েছে। তো নেদারল্যান্ডের হচ্ছে ইউরো, মনে রাখবে। এইবার কি দিয়েছে? বিভিন্ন যে যন্ত্রপাতি এবং সেগুলোর পরিমাপ সম্পর্কে দিয়েছে, এটা আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যে বিভিন্ন যন্ত্রপাতি এবং তার পরিমাপ, অর্থাৎ বৃষ্টিপাত পরিমাপ করা হয় কিসের সাহায্যে? রেইনগজ যন্ত্রের সাহায্যে আমরা বৃষ্টিমাপ পরিমাপ করি। সেরকমভাবে রিক্টার স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? রিক্টার স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? তো প্রায় প্রত্যেকেই জানো ভূমিকম্পের তীব্রতা, তাই তো, ভূমিকম্পের তীব্রতা। দেখো বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। যেমন রক্তচাপ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সেটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। এবার দেখো আর্দ্রতা বা হিউমিডিটি, সেটা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়। গতিবেগ, এবার দেখো গতিবেগ কিসের গতিবেগ সেটা ডিপেন্ড করছে। যেমন যদি আমরা বলি বায়ুর গতিবেগ তাহলে হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলছে ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। কিসের চাপ? বায়ুর চাপ হবে এটা। তো একই রকমভাবে আমরা থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করি? থার্মোমিটারের সাহায্যে আমরা কিন্তু তাপমাত্রা পরিমাপ করি। ঠিক আছে, তাপমাত্রা পরিমাপ করি। আর বাকি অপশানগুলো কি আছে? বাতাস পরিমাপ করি। দেখো বাতাস বলে ওরকম তো কিছু হয় না, বাতাসের কি গতিবেগ নাকি সেটা বলতে হবে। আর দৈর্ঘ্য তো আমরা সাধারণত স্কেলের সাহায্যে পরিমাপ করি, আর গতিবেগ তোমাদের বলেছি আমি। নেক্সট দেখো অ্যামমিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা হয়। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? কারেন্ট। তাহলে হাইগ্রোমিটারের যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হবে? তোমাদের এক্ষুনি বললাম আমি, সেটা হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে হচ্ছে আর্দ্রতা পরিমাপ করা হয়। রক্তচাপ কিসের সাহায্যে পরিমাপ করা হয় বলেছি? রক্তচাপ হবে স্পিগমোম্যানোমিটার। ভূমিকম্পের তীব্রতা, এটা কিসের সাহায্যে? রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল। আর বায়ুর যদি গতিবেগ হয় সেক্ষেত্রে হবে অ্যানিমোমিটার। ঠিক আছে, অ্যানিমোমিটার। এরপর দেখো কি আছে, যে পরিমাপ এবং একক সম্পর্কিত কিছু রিলেশন দেওয়া আছে। যেমন যদি বলা হয় যে তরল আমরা কোন এককের সাহায্যে পরিমাপ করি? তরল আমরা লিটার এককের সাহায্যে পরিমাপ করি। তরল হচ্ছে লিটার এককের সাহায্যে পরিমাপ করি। এবার দেখো ওজন যে রয়েছে সেটা আমরা কোন এককের সাহায্যে পরিমাপ করি? অপশান কি আছে? জুল, নিউটন, হেক্টর আর গ্রাম। অবশ্যই এটা গ্রাম হবে। ঠিক আছে, ওজনটা পরিমাপ করা হয় গ্রাম ইউনিটের সাহায্যে। এবার দেখো বাকি যে অপশানগুলো আছে, জুল তাপের একক হচ্ছে জুল। আচ্ছা নিউটন যে আছে, নিউটন হচ্ছে বলের একক হচ্ছে নিউটন।
আর দেখো এখানে আছে হেক্টর। হেক্টরটা কি? হেক্টর হচ্ছে তোমার বা ভূমি বা জমির ক্ষেত্রফল। ভূমি বা জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল পরিমাপের এটা একটা মেট্রিক একক, ঠিক আছে, এটা একটা মেট্রিক একক। নেক্সট দেখো, আচ্ছা বলের একক হচ্ছে নিউটন। বলের সাথে যদি নিউটন সম্পর্কিত হয় তাহলে চাপের সাথে কোনটি সম্পর্কযুক্ত হবে? তাহলে বলের একক কি হবে? বলের একক হচ্ছে নিউটন। তাহলে চাপের একক কি হবে? চাপের একক হয়ে যাবে পাস্কাল। চাপের একক কি হবে? পাস্কাল। এবার জুল কিসের একক বললাম? জুল হচ্ছে তাপের একক, হচ্ছে জুল। আচ্ছা ডিগ্রি। ডিগ্রি তো ধরো তাপমাত্রার ক্ষেত্রে আমরা ইউজ করি, যে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, ইন্ডিভিজুয়াল ডিগ্রি নয়। এবার দেখো নিউটন। নিউটন হচ্ছে কিসের একক? বলের একক হচ্ছে নিউটন। এটা তো দেওয়া আছে বলের একক নিউটন। তাহলে চাপের একক কি হবে? পাস্কাল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। তাহলে কার্য পরিমাপের একক কি? কার্যের এককও কিন্তু জুল। তাপের একক যেমন জুল বলেছি, কার্যের এককও কিন্তু কি হবে? জুল হয়ে যাবে, ঠিক আছে। কার্যের একক কি হবে? জুল হয়ে যাবে। তারপর দেখো নিউটন হচ্ছে বলের একক। হেক্টর বললাম যে জমির পরিমাণ বা ভূমি বা জমির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। ভোল্ট কি হবে? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। নেক্সট দেখো, এবার দেখো এখানে কি দিয়েছে? এখানে বলছে শব্দ এবং এদের সমার্থক শব্দ, মানে কিছু শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দেরই সমার্থক শব্দ দেওয়া থাকবে। এই ধরনের দিয়েও থাকে অ্যানালজির ক্ষেত্রে। যেমন দেখো প্রিজিউম, এটা দেওয়া আছে কি? অ্যাজিউম। তাহলে প্রিজিউম মানে অনুমান করা, আবার অ্যাজিউম মানেও কিন্তু অনুমান করা। তার মানে কি? এই দুটো হচ্ছে সমার্থক শব্দ। এবার দেখো আমাদের এখানে দিয়েছে ব্যান। ব্যান মানে কোনো কিছু বন্ধ করা, রুখে দেওয়া, তো ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করা। তাহলে ব্যানের সাথে আমাদের সমার্থক শব্দ কি হবে? তো যে অপশানগুলো আছে দেখো, প্রহিবিশন। প্রহিবিশন মানেও কিন্তু নিষিদ্ধকরণ, আর ব্যান মানে হলো নিষিদ্ধ করা। তাহলে অ্যান্সার কী হবে? এটা প্রহিবিশন হয়ে যাবে। বাকি যে অপশানগুলো আছে আমরা একটু দেখে নিই। যেমন ইলিউশন। ইলিউশন মানে হচ্ছে বিভ্রম। ইলিউশন মানে কি? বিভ্রম, ঠিক আছে, ইলিউশন। আর প্রাউড। প্রাউড মানে কি? গর্বিত বা গর্ববোধ করা, অহংকার করা। নেক্সট দেখো স্ক্যান্ট্রি। তো স্ক্যান্ট্রি মানেটা কি? স্ক্যান্ট্রি মানে হচ্ছে স্বল্প। স্ক্যান্ট্রি মানে হচ্ছে স্বল্প। লয়প, আমি কী লিখছি? পয়লয় লিখে দিয়েছি, লয়প। নেক্সট দেখো, যা এখানে আছে যে এখানে কি আছে? সাবস্টিটিউট। সাবস্টিটিউট এটা আছে রিপ্লেস। তাহলে হাউস কি হবে? দেখো সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে হচ্ছে একটার পরিবর্তে আরেকটা, ঠিক আছে, একটার পরিবর্তে একটা, সেটাকে আমরা বলি সাবস্টিটিউট বা রিপ্লেসও বলা হয়। রিপ্লেস, তাই না? রিপ্লেস মানে কোনো একটা জিনিস ধরো খারাপ হয়ে গেল, তাহলে সেটাকে কী হলো? রিপ্লেস, মানে একটার পরিবর্তে সেটাকে আরেকটা বা এটাকে ঠিক করে দিল, এরকম বলছে আর কি, এরকম বোঝাই আমরা, বোঝাই। তাহলে রিপ্লেস করে দাও বা সাবস্টিটিউট মানে একটার পরিবর্তে একটা, সেটাকে আমরা বলি রিপ্লেস বা সাবস্টিটিউট। তাহলে কি এই দুটো সমার্থক শব্দ? এ দুটো কি হচ্ছে? সমার্থক শব্দ। হাউসের সাথে কোনটা সমার্থক শব্দ হবে? হাউস মানে ধরো বাড়ি, তাহলে হোম মানে হচ্ছে ঘর। এই হাউস হোম এরা হচ্ছে পরস্পর সমার্থক। বাকি যে অপশানগুলো আছে দেখো, এখানে যেমন আছে ডিওয়েল। ডিওয়েল মানে হচ্ছে বাস করা, বসবাস করা, ঠিক আছে, বাস করা বা থাকা, স্টে করা, সেটাকে বোঝায়। আর হোটেল তো তোমরা জানোই, হোটেল। আর ডিসেন্ট মানে হচ্ছে নামা, অবতরণ করা, ঠিক আছে, অবতরণ করা বা অবতরণ বা কি নামা, নামা। নেক্সট দেখো, নেক্সট কি আছে? শব্দ এবং তার বিপরীত শব্দ। আগেরটা যেমন আমরা সিনোনিম দেখলাম, মানে হচ্ছে সমার্থক শব্দ, এবার বলছে যে বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ দিয়েও কিন্তু থাকে। যেমন এখানে কি আছে? কঠিনের সাথে হচ্ছে তরল, তাহলে কঠিনের অপোজিট কি হবে? তরল। তাহলে আমদানির সাথে এর বিপরীত কি হবে? আমদানি। পাচার করা আহ্বান নাকি আদেশ না রপ্তানি? অবশ্যই আমদানি, এর সাথে অপোজিট হবে রপ্তানি। এখন আমদানি কি রপ্তানি কি আশা করি তোমরা জানো। আমদানি মানে হচ্ছে ধরো আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ অন্য কোনো দেশ থেকে যদি কোনো জিনিস আনে সেটাকে বলে আমদানি। আর আমাদের ভারতীয় কোনো পণ্য, সেটা যদি আমরা অন্য দেশে যদি বিক্রি করি,
বা পাঠাই সেটা হচ্ছে রপ্তানি করছি, ঠিক আছে। অন্য দেশে যদি বিক্রি করি সেটা হচ্ছে রপ্তানি, আর এটা হচ্ছে আমদানি। তাহলে আমদানির সাথে রপ্তানি, কঠিনের সাথে তরল। নেক্সট দেখো, অপমান সম্মান। অপমানের সাথে কি সম্মান হচ্ছে বিপরীত শব্দ, তাই না? অপমান করা আর সম্মান করা। আর উৎসুক, উৎসুক কি হবে? নিস্পৃহ, আগ্রহ, আগমন নাকি অন্যায়? তো উৎসুক এটা হয়ে যাবে নিস্পৃহ। উৎসুক কি হবে? নিস্পৃহ। উৎসুক মানে কি? তার মধ্যে আগ্রহ রয়েছে, ঠিক আছে। উৎসুক মানেই তো আগ্রহ। আর নিস্পৃহ মানে যার মধ্যে উৎসুক, মানে উৎসুকটা নেই, যার মধ্যে যে কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষাটা বা উৎসুক সেই জিনিসটা ধরো নেই, সেরকম বোঝাচ্ছে আর কি। তো অনুৎসুকও দেওয়া থাকতে পারতো, এখানে নিস্পৃহ দিয়েছে, ঠিক আছে। দেখো যেমন কি, যেমন অনেকে আমাদের অনেক ব্যাপার নিয়ে অনেক উৎসুক, আমরা মানে কোনো একটা জিনিস নিয়ে আমাদের ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, উৎসুক। আর নিষ্ক্রিয় মানে কোনো ইন্টারেস্ট নেই, নর্মাল আর কি, এরকম বোঝাচ্ছে। নেক্সট দেখুন, প্রবেশ, প্রস্থান। প্রবেশ কি হবে? প্রবেশের অপোজিট হচ্ছে প্রস্থান। প্রবেশ মানে আমরা কোনো মানে ঢুকছি, আর প্রস্থান মানে বেরিয়ে যাচ্ছি। আর শত্রু কি হবে? শত্রু হয়ে যাবে মিত্র, এটা সিম্পল ছিল। নেক্সট দেখো, নিষ্ঠুর, দয়ালু। তাহলে নিষ্ঠুর তার অপোজিট হবে দয়ালু। সৃষ্টি, সৃষ্টির অপোজিট কী হবে? ধ্বংস হয়ে যাবে, তাই তো। তো এগুলো আর এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না। নেক্সট দেখো, বলছে কোন বিষয় এবং সেই সংক্রান্ত বিদ্যা। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোন বিষয় এবং সেই সংক্রান্ত বিদ্যা। এখানে দিয়েছে কি শিশু উপযোগী শিক্ষা। শিশু উপযোগী শিক্ষা সেটা হচ্ছে কিন্ডার গার্ডেন, তাই তো। যেখানে শিশুদের শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্ডার গার্ডেন বলা হয়। তাহলে মৎস্য চাষ যে করা হয় সেই সম্পর্ক বিদ্যাকে আমরা কি বলি? তো মৎস্য চাষ হলে সেটাকে কি বলে? সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার নাকি এপিকালচার? দেখো মৎস্য হচ্ছে পিসিকালচার, এটা মনে রাখবে, মৎস্য হচ্ছে পিসিকালচার। ফিশ মানে মৎস্য, সেখান থেকে পিসিকালচার, ঠিক আছে। বাকি অপশানগুলো আমাদের একটু জেনে নিতে হবে। সেরিকালচার কি? সেরিকালচার হচ্ছে রেশম চাষ। রেশম চাষকে আমরা বলি সেরিকালচার। হর্টিকালচার কি? হর্টিকালচার হচ্ছে যেটাকে আমরা বলি উদ্যানবিদ্যা। উদ্যানবিদ্যা। তো এখানে মূলত যদি দেখি আমরা ফল, ফুল, সবজি, ঠিক আছে, শাকসবজি আছে, ফল ফুল শাকসবজি। তারপরে ধরো বিভিন্ন রকমের যে মানে কি বলে, ঘর সাজানোর যে বিভিন্ন রকমের যে গাছ থাকে, সেই গাছগুলো, এগুলো সবগুলো এই হর্টিকালচারের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার দেখো আছে এপিকালচার। এপিকালচার মানে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে যে মৌমাছি প্রতিপালন করা হয়, সেটাকে আমরা বলবো এপিকালচার, ঠিক আছে। তাহলে সেরিকালচার হচ্ছে রেশম চাষ, হর্টিকালচার হচ্ছে উদ্যানবিদ্যা, যেখানে ফল ফুল শাকসবজি এই সমস্ত প্রতিপালন করা হয়। পিসিকালচার মানে হচ্ছে মাছ চাষ, আর এপিকালচার হয়ে যাবে মৌমাছি প্রতিপালন। নেক্সট দেখো, এখানে আছে যে কিডনি। কিডনি কিসের সাথে সম্পর্কযুক্ত? অর্থাৎ কিডনি দেখো নেফ্রোলজি দিয়েছে। কিডনি কি দিয়েছে? নেফ্রোলজি। তাহলে রক্তটা কি হবে? রক্তটা কি হবে? কিডনি যদি নেফ্রোলজি হয় তাহলে রক্ত কি হবে? অর্থাৎ কিডনি সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলি নেফ্রোলজি। তাহলে রক্ত সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো? হেমাটোলজি, মাইকোলজি, প্যাথোলজি নাকি এন্টোমোলজি? অ্যান্সার হয়ে যাবে এটা হেমাটোলজি, ঠিক আছে। রক্ত সংক্রান্ত বিদ্যা হচ্ছে হেমাটোলজি। এবার দেখো বাকি যে অপশানগুলো আছে, যেমন মাইকোলজি। মাইকোলজি মানে হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি মাইকোলজি। ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি মাইকোলজি। এরপরে কি আছে? প্যাথোলজি। এই প্যাথোলজি মানে কি? এটা মূলত চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত। চিকিৎসা, তাই তো, চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত। এবং এই প্যাথোলজিটা মূলত রোগ নির্ণয়, ঠিক আছে, রোগ নির্ণয় সম্পর্কিত বিদ্যা। রোগ নির্ণয় সম্পর্কিত বিদ্যা। এরপরে দেখো এন্টোমোলজি। এন্টোমোলজি, এখানে দেখো অ্যান্ট মানে কি? পিঁপড়ে। তো অ্যান্ট মানে কি? পিঁপড়ে। তাহলে এখান থেকে তোমরা এন্টোমোলজি মনে রাখতে পারো, এটা হচ্ছে কীট পতঙ্গ। কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা হচ্ছে এন্টোমোলজি। নেক্সট দেখো, আচ্ছা উদ্ভিদ সম্পর্কিত সেটা হচ্ছে উদ্ভিদ বিদ্যা। তাহলে মাটি সম্পর্কিত সেটা কোন বিদ্যা হবে?
তো উদ্ভিদ সম্পর্কে আমরা যে পড়াশোনা করি সেটাকে উদ্ভিদবিদ বা এটাকে বোটানিও বলা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, বোটানিও বলা হয়। উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা হচ্ছে উদ্ভিদবিদ্যা। তো মাটি নিয়ে যদি আমরা পড়াশোনা করি বা মৃত্তিকা নিয়ে পড়াশোনা করলে সেটাকে বলা হচ্ছে পেডোলজি। তাহলে মাটি নিয়ে পড়াশোনা করলে সেটাকে কী বলা হবে, পেডোলজি, মনে রাখবে। এবার দেখো বাকি যে অপশানগুলো আছে, যেমন এন্টেমোলজি, কি বললাম, অ্যান্ট মানে পিঁপড়ে বলেছিলাম, তো অ্যান্ট থেকে এন্টেমো তার মানে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। এরপর আছে মাইকোলজি, একটু আগেই বললাম তোমাদের, মাইকোলজি মানে হচ্ছে ছত্রাক। মাইকোলজি মানে কি, ছত্রাক সম্পর্কিত বিদ্যা। তারপর আছে সাইকোলজি। দেখো সাইকোলজিটা কি, সাইকোলজি হচ্ছে আমাদের মনস্তত্ত্ব আমরা বলি বা মনোবিজ্ঞান বলে থাকি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান, যেখানে কি করা হয়, যেখানে মানুষের মন এবং তার মন ও আচরণ সংক্রান্ত আমরা বিদ্যা বলতে পারি, আচরণ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে। কোনো মানুষ বা কোনো প্রাণীর মানসিক যে প্রক্রিয়া, অর্থাৎ চিন্তা, অনুভূতি, আবেগ বা তার যে বাহ্যিক আচরণ, সেগুলো কেন ঘটে, কিভাবে ঘটে, এর যে বিশ্লেষণ, সেটা আমরা এই সাইকোলজি যে বিষয়টা রয়েছে সেখানে আমরা জানতে পারি সেখান থেকে। নেক্সট দেখো, কোনো বস্তু এবং তা তৈরিতে ব্যবহৃত কাঁচামাল, কোনো একটা বস্তু সেটা কি দিয়ে তৈরি হয়েছে, যেমন ধরো সুতো, সুতো কোথা থেকে তৈরি হয়েছে, তুলো থেকে তৈরি হয়েছে। সুতো আমরা কোথা থেকে পাই, তুলো থেকে পাই। তো সিমিলার আঠা, আঠা আমরা কি থেকে পাই, চিনি, রজন, ফলের রস নাকি তুতে। তাহলে আঠা আমরা কি থেকে পাই, রজন থেকে পাই, তাই না, চিনি থেকে বা ফলের রস, তুতে থরি আমরা আঠা পাই না, রজন থেকে আমরা আঠা পাই। নেক্সট দেখো, মাখন, দুধ। তো আমরা যে মাখনটা তৈরি হয় কি থেকে, দুধ থেকে তৈরি হয়, মাখন তৈরি হয় দুধ থেকে। তাহলে কাগজ যে রয়েছে সে কাগজ কি থেকে তৈরি হয়, খড়, পাট, বাঁশ নাকি সবকটি থেকেই তৈরি হয়। তাহলে কাগজ কি থেকে তৈরি হয়, দেখো কাগজ তৈরি হয় বাঁশ থেকে, কি থেকে তৈরি হয়, বাঁশ থেকে কাগজ তৈরি হয়। দেখো তবে এখানে একটা কনফিউশন রয়েছে, কনফিউশন বলতে কি, এটা বাঁশ যে ডাইরেক্ট সেটাও না, এটা কিন্তু কাগজ যে তৈরি হয় সেটা কিন্তু খড় থেকেও তৈরি হতে পারে, পাট থেকেও তৈরি হতে পারে, ঠিক আছে, পাট থেকেও কিন্তু কাগজ তৈরি হয়। তাহলে সেই হিসেবে আমি অ্যান্সারটা এটা সবকটাই বলছি যে সবকটাই হবে, ঠিক আছে, এখানে যা যা আছে সবগুলো থেকে কিন্তু কাগজ তৈরি করা সম্ভব। নেক্সট দেখো, রাবার বলছে লেটেক্স, তাহলে মদ কি হবে, তাহলে রাবার থেকে আমরা লেটেক্স পাই, ঠিক আছে, লেটেক্স থেকে রাবার তৈরি হয়। তাহলে মদটা কোন জিনিস থেকে তৈরি হয়, কলা, পচা ভাত, আঙুর নাকি আনারস, এটা হচ্ছে অপশান সি, আঙুর থেকে তৈরি হয়। নেক্সট দেখো, বলছি যে কর্মী এবং তার পেশা সম্পর্কিত, কর্মী এবং পেশা সম্পর্কিত এটা কি আছে, যেমন নাপিত, চুল কাটা, নাপিতের কাজ কি, চুল কাটা। সেরকমভাবে ধোপার কাজ কি হবে, ধোপার কাজ কি হবে, জামা কাপড় কাচা, চামড়ার ব্যাগ তৈরি করা, রাস্তা পরিষ্কার করা না বাড়ি তৈরি করা, অবশ্যই জামা কাপড় কাচা, তাই তো, ধোপাকে আর থোড়ি বাড়ি তৈরি করবে। নেক্সট দেখো, ঝাড়ুদার হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে, তাহলে রাজমিস্ত্রি কি করে, রাজমিস্ত্রি কি করে, বাড়ি তৈরি করে, পোশাক বানায় নাকি রান্না করে নাকি রাজকার্য করে, বাড়ি তৈরি করে। নেক্সট দেখো, দর্জি বলছে যে পোশাক বানায়, ডাক্তার কি করে, ডাক্তার কি আবিষ্কার করে, শিক্ষা ও জ্ঞান দেওয়া, ষড়যন্ত্র করে নাকি চিকিৎসা করে, অবশ্যই চিকিৎসা করে, না না ষড়যন্ত্র তাই তো, আচ্ছা চিকিৎসা করে। নেক্সট দেখো, রাজমিস্ত্রি ঘর তৈরি করে, রাজমিস্ত্রি কি করে, ঘর তৈরি করে। তাহলে মুচি কি করে, জুতো সারানো, চামড়ার ব্যাগ তৈরি করা, জামা তৈরি করা নাকি বাড়ি তৈরি করা, কোনটা কাজ, মুচি হচ্ছে জুতো সারায়। নেক্সট দেখো, লেখক যদি বইয়ের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে শেফ কিসের সাথে সম্পর্কযুক্ত হবে, তো লেখক হচ্ছে বইয়ের সাথে সম্পর্কযুক্ত, লেখক কি বই লেখে, শেফ যারা থাকে তারা কি করে, বই লেখে, রান্না করে, অভিনয় করে নাকি গবেষণা করে, তো শেফ যারা তারা রান্না করে, যারা রান্না করে তাদের আমরা শেফ বলি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যানালজির যে পার্টটা আছে, অ্যানালজির পার্টটা আমি করে দিলাম।
আরও রয়েছে, আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি এর পরের ভিডিওতে আরও অ্যানালজি যে বাকি পোর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে সবাইকে ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।